বিশ্বে 2026 সালটি শুরু হলো এক অস্থিরতা দিয়ে, যুদ্ধ পরিস্থিতিও বলা যায়। আমেরিকার বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে স্ত্রী সহ তুলে নিয়ে আসা হয়েছে। এরপর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে, সেখানে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে। এসব নিয়ে কথা বলবো। এরই মধ্যে ট্রাম্প বলেছেন যে ভেনেজুয়েলার দায়িত্ব আমেরিকার হাতে থাকবে। তো এইসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছে চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, শুরুতেই আপনার কাছে জানতে চাই যে একটি স্বাধীন দেশ ভেনেজুয়েলা থেকে তার প্রেসিডেন্টকে সয়স্টিক তুলে নিয়ে আসা হলো, আমেরিকা তুলে আনলো। মানে এ দিয়ে আসলে আমেরিকা বিশ্বকে কি বার্তা দেয় ক্ষমতাসীন দেশ হিসাবে? দেখুন, আমেরিকা একটি স্বাধীন দেশ থেকে সে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছে, এটা আমেরিকার জন্য নতুন কিছু না। আচ্ছা, কিন্তু এই সময়কালে এমন একজন প্রেসিডেন্টের সময়ে আনা হলো আরেকজন প্রেসিডেন্টকে তার দেশ থেকে একদম জোর করে বন্দি করে তুলে নিয়ে আসা হলো। সেই প্রেসিডেন্ট নিজেই বলেছেন যে তিনি যুদ্ধ চান না, তিনি বরং যুদ্ধ বন্ধ করতে চান। এটাই তার স্লোগান। সেই প্রেসিডেন্টের সময়ই এই মাদুরোকে তুলে নিয়ে আসা হলো। এবং তুলে নিয়ে আসা হলো এর মাধ্যমে আমেরিকা যে বার্তাটা দিতে চাচ্ছে সারা দুনিয়ার কাছে, অন্তত আমার বিবেচনায়, যে এখনো পর্যন্ত আমেরিকা আমি কিন্তু শেষ কথা। কারণ বিভিন্ন ক্ষেত্রে আপনি জানেন ট্রাম্পের ট্যারিফ নিয়ে একটা বড় ধরনের সংঘাত হলো, ইউক্রেন নিয়ে একটা চলছে, ঝামেলা চলছে, ওদিকে আপনার ইরানের সঙ্গে ইসরায়েলের এক ধরনের ঝামেলা, এই মানে পুরো মধ্যপ্রাচ্যই একটা সংকটের মধ্যে আছে। এদিকে উত্তর কোরিয়া আজকে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল তারা ছুড়েছে, সুতরাং সেখানেও একটা গোলমাল আছে, চীন তো আছেই। তো এতগুলো সংকটের মধ্যে তাকে বোঝাতে হয়েছে যে আলটিমেটলি আমিই হচ্ছি এই পৃথিবীর এখনো পর্যন্ত বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমি শেষ কথা। কারণ সেইভাবে কিন্তু আপনি যদি দেখেন, সেভাবে কিন্তু কেউ মানে তীব্র প্রতিক্রিয়া, হ্যাঁ সবাই নিন্দা জানাচ্ছে, তার ক্ষোভ উস্কে দিয়ে মানে ক্ষোভ উগরে দিচ্ছে। আপনার যত সম্ভব যে কোনো লোকই এই ধরনের ঘটনার নিন্দা করবে, এবং এটা কখনো লফুল কাজ বা আইনসম্মত কাজ তো হয়নি। আপনার নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা গতকাল রাতে, বাংলাদেশ সময় তো সন্ধ্যার পর থেকে ঘটনাটা ঘটা শুরু করেছে, মানে প্রকাশ হওয়া শুরু করেছে 5টার পর থেকে। এরপর থেকে যখন হলো, নিউ ইয়র্ক টাইমস কিন্তু রাত বাংলাদেশ সময় 12টার মধ্যে তার একটা বিশেষ এডিটোরিয়াল, তাদের এডিটোরিয়াল বোর্ড বসে বিশেষ এডিটোরিয়াল লিখলো, এবং সেই লেখার শিরোনামেই তারা দিল যে এটা একটা আনলফুল, বেআইনি কাজ হয়েছে, এবং এটা আনওয়াইজ, মানে আনওয়াইজের বাংলা যদি আপনি এক ধরনের মানে কি বলবো অপদার্থতা বলেন, তে অপদার্থের মতো কাজ হয়েছে। এই কথা কিন্তু মানে বিবেচনাহীন, বিবেচনাহীন কাজ হয়েছে বলে তারাই বলছে। সুতরাং আমেরিকার ভেতরেও এক ধরনের কিন্তু রিপারকেশন এর বিরুদ্ধে আছে। আচ্ছা সেলিম ভাই, আপনি প্রতিক্রিয়ার কথা বলছিলেন, প্রতিক্রিয়াটা শোনার আগে একটু জানতে চাই যে ভেনেজুয়েলা থেকে তার প্রেসিডেন্টকে স্ত্রী সহ তুলে নিয়ে আসা হলো, ভেনেজুয়েলা থেকে কি কোনো বাধা পায়নি আমেরিকা, কিংবা ভেনেজুয়েলার ভেতর থেকে কি কোনো সহযোগিতা ছিল? দেখুন, মানে ট্রাম্পের সংবাদ সম্মেলনে গতকাল দীর্ঘ সময় টিভিতে প্রচার করা হয়েছে তার সংবাদ সম্মেলন, এবং সরাসরি সারা দুনিয়ার টিভি স্টেশনগুলো এটা প্রচার করার ব্যস্ত ছিল। তো সেখানে ট্রাম্পকে কিন্তু একাধিকবার এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, এবং ট্রাম্প খুব বোল্ডলি, মানে তিনি কালকে খুব উচ্ছ্বসিত ছিলেন, মনে হচ্ছে যে আর এই অভিযানটা সফল হয় ট্রাম্প নিজেই খুব উচ্ছ্বসিত। এবং উচ্ছ্বসিত ট্রাম্প একবার তিনি জবাব দিচ্ছেন, একবার তিনি মার্কো রুবিওকে, তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ডেকে বলছেন যে রুবিও তুমি জবাব দাও, তো রুবিও জবাব দিচ্ছেন। তো এইরকম সময় তিনি যেটা বললেন যে এই অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হয়নি, এবং একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাও খুবই অল্প পরিমাণ, তেমন কিছু হয়নি। আপনি জানেন যে ওসামা বিন লাদেনকে যখন ধরতে অভিযান চালিয়েছিল, তখনও কিন্তু একটি হেলিকপ্টার তাদের ধ্বংস হয়েছিল আমেরিকানদের, কিন্তু এই ক্ষেত্রে কিছুই হয়নি। এইরকম একটা অভিযোগ ইতিমধ্যে উঠতে শুরু করেছে যে এই যে আপনাদের দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে ঘিরে একটা মার্কিন সেনাবাহিনী, এক ধরনের অবরোধ, সশস্ত্র বাহিনী একটা অবরোধ তৈরি করে রেখেছিল। এই অবরোধ চলাকালে সিআইএ তাদের মেশিনারি দিয়ে আপনার ভেনেজুয়েলার মাদুরোর
পরবর্তী লোক থেকে আর্মি জেনারেল পর্যন্ত এদেরকে আসলে তারা এক ধরনের কিনে নেওয়া যদি বলি বা তাদের পক্ষে নিয়ে আসা যদি বলি তাহলে তাদের পক্ষে এনেছিল। এবং আনার কারণে দেখবেন যে যখন তারা অভিযান চালায় তখন কোনো ধরনের প্রতিরোধের সম্মুখীন তারা হয়নি। কিন্তু বিষয়টা এমন না যে ভেনেজুয়েলায় কোনো ধরনের কোনো অস্ত্র বা এই ধরনের অভিযান ঠেকাতে কোনো কিছুই ছিল না। ভেনেজুয়েলার কাছে রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক নানা ধরনের অস্ত্র আছে। এই যে অভিযানের সময় এত নিচু উচ্চতা থেকে মার্কিন বিমানগুলো হেলিকপ্টারগুলো উড়েছিল যে তারা যে কোনো আপনি ফায়ারের যে কোনো রেঞ্জের মধ্যেই তারা পড়ে যায়, কিন্তু তারা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। সে প্লাস আপনি যদি দেখেন যে ট্রাম্প কি বলেছেন, ট্রাম্প বলেছেন যে তাদের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট এখন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন এবং অন্যরা এইভাবেই তারা দেশটা চলবে। তো একটা দেশের প্রেসিডেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন, আরেক দেশের প্রেসিডেন্ট বলছেন যে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতায় নেবেন এবং আর্মির মধ্যে কোনো রিয়াকশন নেই, কোনো ধরনের কিছু নেই। তো এইরকম একটা পরিস্থিতিতে বোঝা যায় যে এইটা মাদুরোর সঙ্গে তার প্রশাসন বা তিনি যাদের এতদিন পর্যন্ত খুব ট্রাস্টেড বা বিশ্বাসযোগ্য বলে ভাবতেন তারা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। বিশ্বাসঘাতকতা করার কারণে মাদুরোকে তার বেডরুম থেকে স্ত্রী সহ তাকে তুলে নিয়ে যেতে পেরেছে মার্কিন বাহিনী। চীন, রাশিয়া সহ বিশ্ব নেতারা আসলে কি বলছে, কিভাবে দেখছে বিষয়টি যে একটি স্বাধীন দেশ থেকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া? দেখুন, আমি এ পর্যন্ত যতগুলো প্রতিক্রিয়া দেখেছি তার মধ্যে একমাত্র ব্রিটেনকেই দেখেছি যে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে মাদুরোর মতো সরকার না থাকার কারণে তিনি একদমই দুঃখিত নন। এখানে মাদুরো বা আরেকজন ABCDXYZ এই প্রেসিডেন্টের বিষয় না, বিষয়টি হচ্ছে যে একটি দেশ থেকে সেই দেশের তুলে নিয়ে যাওয়া প্রেসিডেন্ট বা সেই দেশের ক্ষমতাসীন কাউকে এইভাবে তুলে নিয়ে গিয়ে আরেকটি দেশে বিচার করার এই পদ্ধতি তো কোনো আইনসম্মত কোনো কিছু না। একই কথা ফ্রান্সের ম্যাকও কিন্তু বলেছেন যে এইটা তার কাছে ঠিক লাগছে না, মানে আন্তর্জাতিক আইনসম্মত হয়নি। জার্মানি এর চেয়ে আরেকটু কড়া, তারাও মনে করে যে এইটা ঠিক মতো আইনসম্মত হয়নি। আপনার জাতিসংঘের মহাসচিব বলেছেন কিন্তু যে এই ধরনের কাজ কোনো আন্তর্জাতিক আইন মেনে হয়নি এবং এটা একটা যে নজির তৈরি করা হলো সেটি খুব খারাপ নজির হিসাবে থাকবে। এর পাশাপাশি আপনি যদি প্রতিবেশী লাতিন আমেরিকায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে, কিউবা, মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিলের লুলা, সবাই এক বাক্যে ঘটনার নিন্দা করা শুধু না, এবং এটা যে একটা বেআইনি কাজ এবং এটা যে পুরো লাতিন আমেরিকার স্থিতিশীলতাকে নষ্ট করবে তারা সবাই কিন্তু এক বাক্যে এই কথা বলেছেন। চীন বলেছে যে তারা এই ঘটনায় গভীরভাবে শোকাহত, ক্ষুব্ধ। রাশিয়ার কথা আরও তীব্র, তারা এই আক্রমণকে একটা দেশের উপর বেআইনি কার্যকলাপ হিসাবে দেখছে। এখন রাশিয়ার দৃষ্টিতে অনেকটা রাশিয়ার বক্তব্য অনুযায়ী যে আমি যেটা ইউক্রেনের সঙ্গে করলাম বলে তুমি অভিযোগ করছো, একই কাজ তো তার চেয়ে সাংঘাতিক কাজ তো তুমি ভেনেজুয়েলার সঙ্গে করে দেখালে, তাহলে আমাকে তুমি দোষারোপ করছো কিসের ভিত্তিতে? তো সারা দুনিয়াব্যাপী কেউই এটা কিন্তু আপনার সমর্থন করেনি। কিন্তু মুশকিল হলো আপনি যদি দেখেন তৃতীয় বিশ্বের দেশ বা যেখানে এখন গ্লোবাল সাউথ বলা হয়, যে গ্লোবাল সাউথের দেশগুলো মোটামুটি তাদের মধ্যে কিন্তু প্রতিক্রিয়াটা এখনো পর্যন্ত তারা প্রতিক্রিয়া জানাচ্ছে না। তার মানে কি এইটা যে ট্রাম্প যে ভীতি সৃষ্টি করতে চেয়েছিলেন সেই ভীতি তিনি ছড়িয়ে দিয়েছেন। এখন তো যে কোনো দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, যে কোনো ব্যক্তি ভাবতে পারেন এমন কিছুই তো লাগবে না, একটা মার্কিন জাহাজ থাকবে কাছে নিকটবর্তী সাগরে, মার্কিন বিশেষ সেনারা এসে সেই দেশে অভিযান চালিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে ওই জাহাজে গিয়ে ফেলবেন, ব্যাস ফিনিশ, আর আপনার কোনো কিছুই লাগবে না। তো এই যে বিশ্বব্যাপী সারা বিশ্বের যে প্রতিক্রিয়া, অন্তত আমরা আশা করেছিলাম যে সারা পৃথিবী একটা বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠবে, সেই রকম কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আমার ধারণা যে
অনেকেই হয়তো ভেবে চিনতে আরেকটু মানে বিষয়টি পর্যবেক্ষণ করে তাদের প্রতিক্রিয়া জানাবে। আমরা দেখছিলাম যে ভেনেজুয়েলার সাথে আমেরিকা যে টানাপোড়েন, সেখানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। বলা হচ্ছিল যে মাদকের কারণে বারবার হামলাও চালানো হচ্ছিল ছোট ছোট করে। তো মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পেছনে কি মাদক সংশ্লিষ্টতাই আছে? আর পাশাপাশি আমরা জানি যে ভেনেজুয়েলাতে সবচেয়ে বেশি তেলের মজুদ আছে। তো শুধু কি তেল, মাদক এই সব বিষয়ের কারণেই তুলে নেওয়া হলো মাদুরো? দেখুন, একটা মাদুরোকে বলা হচ্ছে নার্কো টেরোরিস্ট। এটা হচ্ছে আমেরিকান মানে ট্রাম্প এবং তার প্রশাসনের লোকজনের মানে নির্বাচিত শব্দ হচ্ছে নার্কো টেরোরিস্ট, মানে মাদক সন্ত্রাসী। মাদক সন্ত্রাসী হিসাবে তার বিচারের জন্য ইতিমধ্যে নিউ ইয়র্কের আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সেখানে হয়তো বিচার হবে। মাদক চোরাচালান যে কথাটা বলছে, যে চোরাচালান করে যে এই আমেরিকায় পাঠানো হতো, সেখানে কিন্তু একটা বিরাট বড় ফাঁক আছে। আচ্ছা, আপনি প্রথম জিনিস হচ্ছে যে মাদক চোরাচালানের জন্য হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট তিনি কিন্তু আমেরিকায় জেল খাটছিলেন। কিছুদিন আগেই তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। এই রকম যে একদিকে আপনি মাদকের অপরাধে যিনি কারাগারে ছিলেন তাকে আপনি মুক্ত করে দিলেন, আর একজনকে মাদকের কোনো প্রমাণ ছাড়াই আপনি ধরে নিয়ে আসছেন, নিয়ে এসে আপনি কারাগারে ঢুকিয়ে দিলেন। সুতরাং এইটা একটা কথাই বলে খলের ছলের অভাব হয় না। তো ছলের জন্য তো কোনো কিছুর অভাব নেই। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে আপনার তেল। অবশ্যই আপনার ভেনেজুয়েলার আপনার সাবেজ আসার পর থেকে, এই মাদুরোর আগে যিনি ক্ষমতাসীন ছিলেন তিনি হুগো সাবেজ অনেকগুলোই তেল মানে তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানকে তিনি রাষ্ট্রায়ত্তকরণ করেছিলেন, জাতীয়করণ করেছিলেন, যে সবগুলোই হবে রাষ্ট্রের সম্পদ, এবং সেইভাবেই কিন্তু চলছিল। যে ভেনেজুয়েলায়, হ্যাঁ আপনি একটু ঠিকই বলেছেন যে ভেনেজুয়েলায় এখনও পর্যন্ত তেলের মজুদ বিশ্বের সবচেয়ে বেশি, এবং ভেনেজুয়েলায় খুব ভালো মানের তেল পাওয়া যায়, সেটাও একটা বড় বৈশিষ্ট্য। তো এই তেলের বড় ক্রেতা হচ্ছে চীন এবং ওই লাতিন আমেরিকার দেশগুলো। কিউবাকে অনেক ক্ষেত্রেই ভেনেজুয়েলা সাহায্য করে থাকে তাদের তেল দিয়ে। তেলের বিষয়টা যদি আসে, তাহলে এইটা ট্রাম্প যে ওইখানে যে তেলের মানে অয়েল লবি আছে, বা এই যে বড় বড় কোম্পানিগুলো মোবিল, আপনার এক্সন, এই ধরনের বড় বড় কোম্পানিগুলো, তারা কিন্তু ভেনেজুয়েলায় যে তেলের খনি আছে সেইগুলোর কিন্তু দখলদারিত্ব চাইবে। এটা কিন্তু আমরা ইরাকের যুদ্ধের আগেও দেখেছি যে ইরাক যুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যখনই ইরাক মার্কিন বাহিনীর বা ওই সময়কার যৌথ বাহিনীর দখলে চলে এলো, তখনই কিন্তু ইরাকের যে তেল খনিগুলো সেগুলো এই ভাগবাটোয়ারা করে দেওয়া হলো, এবং এই ভাগবাটোয়ারার অধিকাংশ তেলের আপনার খনি গেল আমেরিকানদের কাছে, কিছু পেল ব্রিটিশ এবং ফরাসি তেল কোম্পানি, এরা অল্প কয়েকটি পেয়েছিল। তো এখন ভেনেজুয়েলাও যদি একই বিষয় হতে থাকে, তাহলে তেল কোম্পানিগুলো সবগুলোই এরকম ভাগবাটোয়ারা হয়ে যাবে। সেক্ষেত্রে সমস্যা একটাই, যে ভেনেজুয়েলার যে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো সেগুলো কাজ করতো কিন্তু মূলত রাশিয়ার সঙ্গে। যে রুশ বিভিন্ন কোম্পানি এবং রুশ সরকারি এই কোম্পানির সাথে কিন্তু তাদের দীর্ঘস্থায়ী চুক্তি আছে, এবং এই চুক্তির মেয়াদ হচ্ছে 2041 সাল পর্যন্ত। ফলে এখনও 15 বছরের বেশি সেই মেয়াদ আছে। সুতরাং এই চুক্তি একটা আন্তর্জাতিক চুক্তি থাকার সময় আপনি গিয়ে সেইগুলো দখল করে নিয়ে ভাগবাটোয়ারা করে ফেলবেন, এইটা এত সোজা বিষয় না। এরপরে আপনি আসি যে ট্রাম্প সবচেয়ে বিপজ্জনক যে কথাটি বলেছেন, সেই কথাটি হচ্ছে যে এখন থেকে ভেনেজুয়েলা আমরা চালাবো। এটি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক কথা, যে ভেনেজুয়েলা আমরা চালাবো মানে একটা বিষয় হচ্ছে যে ট্রাম্পের কোনো রাগ ঢাক নেই কোনো বিষয়। অন্যরা হলে বলতেন হ্যাঁ আমরা গণতন্ত্রের মানে অন্য মার্কিন প্রেসিডেন্টরা হলে আমার ধারণা যে বলতেন যে গণতন্ত্র, তারপর মানবাধিকার, অনেক কিছু ইস্যু তুলে জিনিসটাকে একটা ওর উপরে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন। সেই প্রলেপ দেওয়ার ধার ধারেন না ট্রাম্প, এবং তিনি সোজা সাপটা কথা বলতেই পছন্দ করেন। সেক্ষেত্রে যেটা হয়েছে যে ট্রাম্প এই যে জিনিসটা বলে যে, এবং অনির্দিষ্টকাল, কি অদ্ভুত কথা, তিনি বলছেন যে যেভাবে আমি সেনাবাহিনী দিয়ে ওয়াশিংটন ডিসি চালাই, ঠিক একইভাবে চালাবো, ভেনেজুয়েলাকে চালাবো, কোনো অসুবিধা নেই। আপনি
একটা দেশের প্রেসিডেন্ট আর একটা দেশ সম্পর্কে, এবং যে দেশকে গণতন্ত্রের জন্য যাকে সারা দুনিয়ার মানুষ সম্মান করে, ক্ষমতাধর দেশ হিসেবে সম্মান করে, সেই দেশের প্রেসিডেন্ট যদি এই ধরনের কথা বলেন, সেক্ষেত্রে কেমন শোনায় সেটা। কিন্তু সবচেয়ে বড় বিষয়, এই বিষয়ে গতকাল আমরা আলোচনা করেছিলাম, সেটাই হলো অ্যাপস্টেইন ফাইল। অ্যাপস্টেইন ফাইলটা কি? এইখানে আমেরিকায় জেফ্রি অ্যাপস্টেইন নামে এক ব্যক্তি ছিলেন। তিনি ছোট ছোট মেয়েদের, কিশোরী, এবং যাদের অধিকাংশের বয়স হচ্ছে 12 থেকে 16-র মধ্যে, এই ধরনের কিশোরীদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের উপর তার একটি বিশেষ জায়গা ছিল, সেখানে নিয়ে গিয়ে তাদের উপর যৌন নিপীড়ন চালাতেন। এবং এই জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গী ছিলেন যারা, তারা সবাই কম বেশি বিখ্যাত ব্যক্তি। সেখানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট। সেখানে আপনার মানে নাম কি বলবো, যে নাম বললে সেই নাম ফুরাবে না। এবং সেখানে নাম ইতিমধ্যে কিন্তু ট্রাম্পের নামও কিন্তু চলে এসেছে। এবং একজন যে কিশোরী, যিনি এখন তার বয়স নিশ্চয়ই বেড়ে গেছে, ঠিক আছে, তিনি অভিযোগ করেছিলেন যে জেফ্রি অ্যাপস্টাইন এবং ডোনাল্ড ট্রাম্প, তিনি যখন কিশোরী ছিলেন তখন তাকে তারা ধর্ষণ করেছেন। এটা গুরুতর অভিযোগ। ধরেন অ্যাপস্টেইন ফাইল, এই যে অ্যাপস্টেইনের বিরুদ্ধে যে তদন্ত চলছে, এমনি তার মৃত্যুটা রহস্যজনক, কারাগারে তিনি মারা গিয়েছিলেন এবং সেই মৃত্যু মানে খুবই রহস্যজনক মৃত্যু। কিন্তু অ্যাপস্টেইন ফাইল এখন মার্কিন সরকার আস্তে আস্তে প্রকাশ করা শুরু করেছে। কংগ্রেসের চাপে, জনমতের চাপে শেষ পর্যন্ত ট্রাম্প সম্মতি দিতে বাধ্য হয়েছেন অ্যাপস্টেইন ফাইল প্রকাশ করতে। অ্যাপস্টেইন ফাইল এর এখনও পর্যন্ত যে যতগুলো ফাইল প্রকাশ করা হয়েছে, তার মধ্যে ট্রাম্পের নাম এসেছে 600 বার। তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কত মধুর ছিল। তো অ্যাপস্টেইনের সঙ্গে যাদের সম্পর্ক ছিল, বা যারা তার সঙ্গে মিলে এই সব ছোট ছোট মেয়েদের বা কিশোরীদের উপর যৌন নিপীড়ন চালিয়েছেন, তাদের তো কারোর বড় পদে থাকার কথা না, তাদের তো থাকার কথা কারাগারের ভেতরে। যে জায়গায় মাদুরো আছেন সেই জায়গায় তো তাদের থাকার কথা। ফলে বিপদটা অন্য দিক থেকে আসছে। আপনি দেখেন, এখন এমন একটা কাণ্ড ঘটানো হলো, এখন আর কোনো কিছুই আলোচনায় আসবে না। এখন আলোচনায় আসবে শুধুমাত্র ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা। সেখানকার তেল, সেখানকার গ্যাস, সেখানকার অর্থবিত্ত, কে সেখানে প্রেসিডেন্ট হবেন, কে সেখানে ক্ষমতায় থাকবেন, আমেরিকা কতটা ক্ষমতা নেবে, চীন কি বলবে, রাশিয়া কি বলবে, সারা বিশ্ব কি বলবে, এইসব নিয়ে আলোচনা হবে। কিন্তু ঢাকা পড়ে যাবে এই সেই অ্যাপস্টেইন ফাইল। এইটা একটা বিরাট ধরনের ফ্যালাসি। এবং সবসময় দেখা গেছে যে আমেরিকার শাসকরা বা পশ্চিমা দেশগুলোর শাসকরা যখনই কোনো বিপদে পড়েন, তখনই তারা অন্য কোনো ঘটনা ঘটান, যে ঘটনার মাধ্যমে লোকের দৃষ্টি অন্যদিকে সরে যায়। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক পেজে এবং চর্চার ইউটিউব চ্যানেলে।